ভার্সিটির সবুজ চত্বরে নতুন শিক্ষার্থীদের আনাগোনা। রুদ্র চোখে মুখে কিছুটা নার্ভাসনেস নিয়ে ভর্তি প্রক্রিয়া শেষ করে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করলো। তার পরনে সাধারণ জিন্স আর টি শার্ট, কাঁধে একটা পুরনো ব্যাগ। ধনী বাবার ছেলে হয়েও তার মধ্যে কোনো আড়ম্বর নেই। সে চুপচাপ চারপাশ দেখছিল, নতুন পরিবেশটা বোঝার চেষ্টা করছিল। ঠিক তখনই একদল জুনিয়র ছাত্রের দিকে চোখ গেল রিয়ার। তাদের মধ্যে একটি ছেলেকে দেখেই তার চোখ আটকে গেল। ছেলেটির চেহারায় একটা শান্ত অথচ দৃঢ় ভাব ছিল। সাধারণ পোশাকের মধ্যেও তার ব্যক্তিত্ব আলাদা করে চোখে পড়ছিল। রুদ্র একা দাঁড়িয়ে নোটিশ বোর্ডে কিছু দেখছিল, যেন নিজের জগতে মগ্ন। রিয়ার কেন যেন মনে হলো ছেলেটির মধ্যে অন্যরকম কিছু আছে। রিয়ার পাশে দাঁড়ানো তার বান্ধবী মিম খেয়াল করলো রিয়ার আনমনা ভাব। মিম জানে রিয়ার রাগী স্বভাবের জন্য পুরো কলেজে তার একটা আলাদা পরিচিতি আছে। শিক্ষকরাও তাকে সমীহ করে চলে। কি রে রিয়া, কি দেখছিস অমন করে? নতুন ব্যাচের কাউকে শিকার বানানোর ফোন দিয়াচ্ছিস নাকি? ওই ছেলেটা কে রে? একা দাঁড়িয়ে কি দেখছে? কোনটা? ওই যে জিন্স টি শার্ট পরা, মনে হয় ইলেকট্রিক্যালে ভর্তি হয়েছে, ফার্স্ট ইয়ার হবে হয়তো। কেন রে, তোর কি মনে হচ্ছে? না তেমন কিছু না, জাস্ট মনে হলো ছেলেটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে। পরের কয়েকদিন রিয়া ক্যাম্পাসে রুদ্রকে খুঁজে বেড়ালো। ক্লাস শেষে ক্যান্টিনে, লাইব্রেরির আশেপাশে কোথাও না কোথাও যদি ছেলেটার দেখা পাওয়া যায়। একদিন লাইব্রেরির সামনে রুদ্র যখন একটি বইয়ের জন্য অপেক্ষা করছিল, রিয়া সুযোগ বুঝে এগিয়ে গেল। তার পিছনে মিম এবং তার অন্য বান্ধবীরা ফিসফাস করছিল। এই যে ছেলে, জি আপু, আমাকে বলছেন? এখানের কে আছে যে আমি তাকে বলবো? তুমি কোন ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আপু, ফার্স্ট ইয়ার। ও জুনিয়র, নতুন এসেছো? কোনো অসুবিধা হচ্ছে না তো? ক্যাম্পাসটা তো বেশ বড়। না আপু, সব ঠিক আছে, ধন্যবাদ। কোনো হেল্প লাগলে বলবে কিন্তু। আমার ডিপার্টমেন্ট এখানেই, আর আমার নাম রিয়া। সিনিয়র হিসেবে সবসময় হেল্প করতে রাজি আছি, মনে থাকে যেন। জি আপু, মনে থাকবে। রিয়ার বান্ধবীরা রুদ্রের পোশাক এবং কথা বলার ভঙ্গি দেখে নিজেদের মধ্যে চাপা হাসি হাসাহাসি করছিল। দেখলি তো কেমন ভীতু? রিয়া শুধু নামটা বলল আর ও কেমন ঘাবড়ে গেল। রিয়া তাদের দিকে চোখ রাঙাতেই তো তারা পুরো চুপ হয়ে গেল। এখন তুমি যেতে পারো, কিন্তু কোনো সমস্যা হলে সরাসরি আমার কাছে আসবে, বুঝেছো? জি আপু। কথাটা শেষ না করেই রুদ্র দ্রুত পায়ে ওখান থেকে চলে গেল। রিয়ার বান্ধবীরা হেসে উঠল। কি রে রিয়া, তোর নতুন শিকার তো বেশ ভয় পেয়েছে মনে হচ্ছে। দেখ কেমন দৌড়ে পালালো। চুপ কর মিম, একদম ফালতু কথা বলবি না। ছেলেটা নতুন, একটু নার্ভাস হতেই পারে। কিন্তু রিয়া, তুই এত গম্ভীর হয়ে কথা বললি কেন? ও তো এমনিতেই ভয় পেয়ে যাবে। আমার কথা বলার ধরন এমনই, আর ভয় পেলে পাক, সিনিয়রদের সম্মান করতে শিখবে। তবে ছেলেটার মধ্যে কিছু একটা আছে, বুঝলি? ও হো, তার মানে আমাদের রাগী আপুর মনে কেউ জায়গা করে নিচ্ছে। রিয়া তাদের দিকে অগ্নি দৃষ্টি হানল, তারপর হুঙ্কার দিয়ে বলল। আর একটাও বাজে কথা বললে খবর আছে। এরপর থেকে রিয়া ক্যাম্পাসে রুদ্রের উপর কড়া নজর রাখা শুরু করলো। সে দেখতো রুদ্র কোথায় যায়, কার সাথে কথা বলে। রুদ্র যখন ক্যান্টিনে একা বসে খেত, রিয়া তার দলবল নিয়ে সেখানে গিয়ে হাজির হতো। এই যে জুনিয়র, একা একা কি খাচ্ছ? জি আপু, মানে আমি... বসো, আমাদের সাথে বসো। সিনিয়রদের সাথে বসে খেলে সম্মান বাড়বে। রিয়ার বান্ধবীরা রুদ্রের দিকে তাকিয়ে মুচকি হাসছিল। রুদ্র তাদের হাসি উপেক্ষা করে ধীরে ধীরে বসলো। কি রে ছোট ভাই, আমাদের আপুর সাথে বসতে ভয় লাগছে নাকি? রুদ্র কোনো উত্তর দিল না, মাথা নিচু করে তার খাবার খাচ্ছিল। মিম, একদম বাজে কথা বলবে না। রুদ্র, তুমি কিছু মনে করো না, এর একটু দুষ্টু। না আপু। তুমি কোন স্কুলে ছিলে? তোমার বাড়ি কোথায়? রুদ্র সামান্য ইতস্তত করে উত্তর দিল, কিন্তু সে তখন তার আসল পরিচয় দিল না। রিয়ার বান্ধবীরা তার সাধারণ ব্যাকগ্রাউন্ড নিয়ে নিজেদের মধ্যে ফিসফাস করছিল। রিয়া তখন তাদের দিকে তাকিয়ে বলে, এই তোরা কি ফিসফিস করছিস? একদম চুপ।
রিয়ার কড়া ধমক শুনে সবাই চুপ হয়ে গেল। রুদ্র অবাক হয়ে রিয়ার দিকে তাকালো। এই রাগী আপুটা কেন তার জন্য অন্যদের বকা দিচ্ছে? কয়েকদিন পর রুদ্র লাইব্রেরিতে একটা বই খুঁজে না পেয়ে হতাশ হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ রিয়ার কণ্ঠস্বর তার কানে এলো। কি খুঁজছো ওখানে হাঁ করে দাঁড়িয়ে? জি আপু, আমি এই বইটা খুঁজছিলাম, কিন্তু কোথাও পাচ্ছি না। ও, এটা তো আমার কাছে আছে। তুমি কি আমার সাথে আমার বাসায় গিয়ে নিয়ে আসবে? আপনার বাসায়? মানে এখন? হ্যাঁ, এখন কোনো অসুবিধা আছে? আমার বাসায় আমার ফ্যামিলি মেম্বাররা আছে, ভয় পাওয়ার কিছু নেই। রিয়ার বান্ধবীরা আবার হাসতে শুরু করলো। দেখলি তো, বাসার নাম শুনেই কেমন ঢোক গিলছে। রিয়া তাদের দিকে তাকিয়ে চোখ রাঙালো। রিয়া রুদ্রের দিকে তাকিয়ে বলল। চলো, দেরি করো না। রুদ্র অনিচ্ছা সত্ত্বেও রিয়ার সাথে তার বাড়ির দিকে রওনা হলো। তার মনে নানা রকমের চিন্তা ঘুরপাক খাচ্ছিল। এই রাগী আপুটা আসলে কি চাই? রিয়ার বিশাল বাগান বাড়ি দেখে রুদ্র অবাক হয়ে গেল। ভেতরে বিলাসবহুল সজ্জা। রুদ্র একটু অস্বস্তি বোধ করছিল। বসো এখানে, আমি এই বইটা নিয়ে আসছি। রিয়া বই আনতে গেল। মিম এবং তার অন্য বান্ধবীরা রুদ্রের দিকে তাকিয়ে হাসাহাসি করতে লাগলো। রুদ্র অস্বস্তি বোধ করছিল। রিয়া বই নিয়ে ফিরে এলো। এই নাও তোমার বই, কোনো সমস্যা হলে সরাসরি আমার কাছে আসবে, কেমন? জি আপু, ধন্যবাদ। আমি এখন আসি। সে যেন হাঁপ ছেড়ে বাঁচলো যখন রিয়ার বাড়ি থেকে বের হতে পারলো। এরপর থেকে ক্যাম্পাসে রুদ্র যেখানেই যেত মনে হতো রিয়ার তীক্ষ্ণ দৃষ্টি তার উপর লেগেই আছে। ক্যান্টিনে হোক বা খেলার মাঠে, রিয়ার দলবল সব সময় আশেপাশে ঘুরঘুর করত। রুদ্র চেষ্টা করত তাদের এড়িয়ে চলতে, কিন্তু প্রায়ই ধরা পড়ে যেত। একদিন রুদ্র বন্ধুদের সাথে ক্যান্টিনে বসে চা খাচ্ছিল। হঠাৎ রিয়ার আগমন ঘটল। এই যে জুনিয়র, এখানে বসে আড্ডা দিচ্ছ, ক্লাস নেই? না আপু, মানে ক্লাস শেষ, আমরা একটু চা খাচ্ছিলাম। হ্যাঁ আপু, আমরা তো শুধু তুমি কে? তুমিও কি এর সাথে আড্ডা দিচ্ছ? সিনিয়রদের সম্মান করতে শেখোনি? আকাশ ভয়ে চুপ হয়ে গেল। রিয়া তখন রুদ্রকে বলল। চলো তো আমার সাথে, আমার একটা কাজ আছে। রুদ্রের বন্ধুরা একে অপরের দিকে অসহায়ভাবে তাকিয়ে রইল। রুদ্র অনিচ্ছা সত্ত্বেও রিয়ার সাথে উঠল। রিয়া রুদ্রকে টেনে ডিপার্টমেন্টের কমন রুমে নিয়ে গেল। সেখানে কয়েকজন সিনিয়র ছাত্রছাত্রী বসেছিল। এই যে দেখো, এ হলো রুদ্র, ফার্স্ট ইয়ারের ছাত্র। এর কোনো হেল্প লাগলে তোমরা দেখবে, আর তোমরা ওকে হেল্প করবে, বুঝেছো সবাই? সবাই একযোগে মাথা নেড়ে সম্মতি জানালো। রুদ্র হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। এই আপুটা তাকে কোথায় এনে ফেললো? কমন রুম থেকে বের হয়ে রিয়া রুদ্রের দিকে তাকালো। কেমন লাগলো? এখান থেকে তোমার কোনো সমস্যা হবে না, এখন থেকে তোমার কোনো সমস্যা হবে না, সবাই তোমাকে হেল্প করবে। কিন্তু আপু, আমার তো কোনো হেল্পের দরকার নেই। আর আপনি কেন এত করছেন আমার জন্য? আমি সিনিয়র, তাই জুনিয়রদের খেয়াল রাখা আমার দায়িত্ব, আর তুমি আমার ডিপার্টমেন্টের ছাত্র। রুদ্র বুঝতে পারছিল না রিয়ার মতিগতি। একদিকে সে রাগী আর কঠোর, অন্যদিকে তার খেয়ালও রাখছে। কয়েকদিন পর ভার্সিটিতে একটি কালচারাল প্রোগ্রাম ছিল। রুদ্র বন্ধুদের সাথে একপাশে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছিল। হঠাৎ তার চোখ আটকে গেল মঞ্চের দিকে। রিয়া একটি গান গাইছে। তার মিষ্টি কণ্ঠ আর আত্মবিশ্বাসী পরিবেশনা মুগ্ধ হয়ে দেখছিল রুদ্র। গান শেষ হওয়ার পর পুরো অডিটোরিয়ামে হাততালিতে ফেটে পড়ল। রুদ্র অজান্তেই হাততালি দিয়ে উঠল। অনুষ্ঠান শেষে রিয়া যখন মঞ্চ থেকে নামছিল তখন তার চোখ রুদ্রের সাথে পড়ল। রিয়া হাসি মুখে তার দিকে এগিয়ে এলো। কেমন লাগলো আমার গান জুনিয়র? খুব ভালো গেয়েছেন আপু, সত্যি অসাধারণ। সত্যি? তুমি কি সত্যি আমার গান পছন্দ করেছো? হ্যাঁ আপু, আমি ভাবিনি আপনি এত ভালো গান। রিয়ার বান্ধবীরা আশেপাশে দাঁড়িয়ে মুচকি হাসছিল। দেখলি তো, আমাদের রাগিয়াপুর গানের প্রশংসা করছে। রিয়া তাদের দিকে তাকিয়ে চোখ রাঙালো। থ্যাংক ইউ রুদ্র, তোমার এই কথাগুলো আমার জন্য অনেক মূল্যবান।
তাদের দুজনের মধ্যে যখন কথা হচ্ছিল তখন রিয়ার আর এক বান্ধবী তানিয়া এগিয়ে এলো। কি রে রিয়া, কার সাথে এত মনোযোগ দিয়ে কথা বলছিস? ও রুদ্র না? কেমন আছিস রুদ্র? ভালো আছি আপু। রিয়া তোর গানের তো দেখে খুব প্রশংসা করছিল। এই তানিয়া, তুই থাম তো। এরপর থেকে রুদ্রের প্রতি রিয়ার আচরণে সামান্য পরিবর্তন দেখা গেল। সে আর আগের মতো সবসময় কড়া ধমক দিত না, কখনো কখনো সামান্য হেসে কথা বলতো, কৌশল বিনিময় করত। রুদ্রও ধীরে ধীরে তার ভয় কাটিয়ে রিয়ার সাথে স্বাভাবিকভাবে কথা বলা শুরু করলো, তবে মুখে সবসময় আপু ডাকটা বজায় রাখতো। একদিন রুদ্র ক্যান্টিনে বসে বন্ধুদের সাথে গল্প করছিল। তাদের টেবিলে এসে বসলো রিয়ার বন্ধু মিম। এই যে রুদ্র ভাই, কেমন আছেন? আজকাল তো আপনাদের আপুর আশেপাশে খুব দেখাই যায় আপনাকে। ভালো আছি, আপনি কেমন আছেন? আর তেমন কিছু না, আপুর সাথে ডিপার্টমেন্টের কিছু ব্যাপারে কথা হয়। শুধু ডিপার্টমেন্টের ব্যাপার নাকি অন্য কোনো ব্যাপারও আছে ভেতরে ভেতরে? তোমরা থামবে? ঠিক তখনই সেখানে এসে দাঁড়ালো রিয়া। কি ব্যাপার, তোমরা সবাই মিলে আমার জুনিয়রকে জ্বালাচ্ছ নাকি? আরে না আপু, আমরা তো শুধু একটু মজা করছিলাম। রিয়া রুদ্রের পাশে একটি চেয়ার টেনে বসলো। কি খাচ্ছ? নুডলস। শুধু নুডলস, আর কিছু খাওনি? শরীর খারাপ করবে তো। না আপু, আমার বেশি খিদে নেই। এভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে। চলো তো আমার সাথে, আমি তোমাকে কিছু কিনে দিচ্ছি। না না, তার দরকার নেই আপু। আরে চলো তো। কোনো কথা শুনবো না, সিনিয়রদের কথা মানতে হয়, জানো তো। রিয়া রুদ্রের হাত ধরে টেনে তুললো। রুদ্রের বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। রুদ্র মনে মনে ভাবলো, এই আপুটা সত্যিই অদ্ভুত, কখন রাগ করে আর কখন যত্ন নেয় বোঝাই মুশকিল। রিয়া রুদ্রকে ক্যান্টিনের অন্য পাশ নিয়ে গেল, যেখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। কি খাবে বলো তো, যা ইচ্ছা অর্ডার করো, আজ আমার ট্রিট। আপু সত্যি বলছি, আমার কিছু লাগবে না। আপনি শুধু শুধু খরচ করছেন। একদিন খাওয়ালে কি আর এমন হবে? তুমি আমার জুনিয়র, আর আজ আমার মন ভালো আছে তাই ট্রিট দিচ্ছি, চুপচাপ অর্ডার করো। রুদ্র রিয়ার জোড়াজুড়িতে শেষ পর্যন্ত একটি বার্গার অর্ডার করলো। রিয়া তার পাশে বসে গম্ভীর মুখে তাকিয়ে রইল, কিন্তু তার চোখে এক ধরনের চাপা স্নেহ দেখা যাচ্ছিল। রুদ্র অবাক হয়ে ভাবছিল, এই রাগী আপুটা কি সত্যিই তার প্রতি দুর্বল? কিন্তু কেন? সে তো সব সময় তাকে এড়িয়ে চলে, পাত্তা দেয় না। আর তাদের মধ্যে বয়সেও একটা পার্থক্য রয়েছে। খাবার শেষ হওয়ার পর রিয়া রুদ্রকে লাইব্রেরির দিকে যেতে বলে। যাও গিয়ে পড়াশোনা করো, আর কোনো সমস্যা হলে আমাকে জানিও, কিন্তু আড্ডা একদম নয়। রুদ্র বাধ্য হয়ে লাইব্রেরির দিকে রওনা হলো। তার মনে রিয়ার প্রতি একটা অন্যরকম অনুভূতির জন্ম নিচ্ছিল, ভয় মেশানো এক অদ্ভুত ভালো লাগা। এরপর বেশ কিছুদিন কেটে গেল। রুদ্র এবং রিয়ার মধ্যেকার সম্পর্কটা একই রকম রয়ে গেল। রিয়া সুযোগ পেলেই রুদ্রের আশেপাশে ঘুরঘুর করত, তার খোঁজ খবর নিত, কিন্তু রুদ্র সব সময় তাকে আপু বলেই ডাকতো এবং তাদের মধ্যে একটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করত। রিয়ার বান্ধবীরা এখনো রুদ্রকে নিয়ে হাসাহাসি করত, তার সাধারণ পোশাক আর শান্ত স্বভাব নিয়ে ঠাট্টা করত, কিন্তু রিয়া তাদের সবসময় ধমক দিত। একদিন ভার্সিটিতে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। রুদ্র বন্ধুদের সাথে সেমিনারে গিয়েছিল। রিয়াও তার দলবল নিয়ে সেখানে উপস্থিত ছিল। সেমিনারের মাঝে হঠাৎ রুদ্রের শরীর খারাপ লাগলো এবং সে দুর্বল বোধ করতে লাগলো। কিরে রুদ্র, কি হয়েছে তোর? মুখটা তো ফ্যাকাশে দেখাচ্ছে কেন? জানি না, কেমন দুর্বল লাগছে। ঠিক তখনই রিয়া তাদের কাছে এগিয়ে এলো। রুদ্রের মুখের দিকে তাকিয়ে তার বুঝতে অসুবিধে হলো না যে ছেলেটার শরীর খারাপ লাগছে। কি হয়েছে তোমার, এভাবে বসে আছো কেন? একটু দুর্বল লাগছে। একটু দুর্বল লাগলে চলবে, চলো তো আমার সাথে। রিয়া রুদ্রের হাত ধরে টেনে তুলল। তার বান্ধবীরা অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইল। কি রে, দেখলি তো আপু কেমন টেনে নিয়ে যাচ্ছে? ব্যাপারটা কি রে?
রিয়া রুদ্রকে সেমিনার হল থেকে বের করে এনে বাইরে একটি ঠান্ডা জায়গায় বসালো। এখানে একটু বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি, একদম নড়বে না। রিয়া দ্রুত হেঁটে গিয়ে একটি বোতল নিয়ে এলো এবং রুদ্রকে পানি খেতে দিল। রুদ্র ধীরে ধীরে পানি খেলো। এখন কেমন লাগছে? একটু ভালো, ধন্যবাদ আপু। ধন্যবাদ দিচ্ছ? শরীর খারাপ লাগলে আগে বলবে তো। আর তুমি তো কিছুই খাওনি ঠিক মতো। রুদ্র চুপ করে রইল। রিয়ার রাগী মুখের দিকে তাকিয়েও তার মনে এক ধরনের শান্তি অনুভব হলো। এই আপুটা যতই রাগ দেখাক না কেন, তার ভেতরে একটা অন্যরকম কেয়ারিং ভাব আছে। চলো, আমি তোমাকে বাড়ি দিয়ে আসি, আজ আর ক্লাস করার দরকার নেই। কিন্তু আপু, আমার তো বন্ধুরা আছে। কোনো কিন্তু নয়, আমি বলছি চলো। সিনিয়রদের কথা অমান্য করার সাহস দেখাচ্ছ? রুদ্র আর কোনো কথা না বাড়িয়ে রিয়ার সাথে তার বাড়ির পথে রওনা হলো। রিয়ার গাড়িতে বসে রুদ্র বুঝতে পারছিল এই রাগী আপুটার মনে তার জন্য সত্যিই অন্যরকম একটা জায়গা আছে, কিন্তু সেই জায়গাটা ঠিক কি তা সে এখনো বুঝে উঠতে পারছিল না। আর রিয়ার এই রোমান্টিক অত্যাচার তার মনে ধীরে ধীরে এক নতুন অনুভূতির জন্ম দিচ্ছিল। রিয়ার গাড়িতে বসে রুদ্র বুঝতে পারছিল এই রাগী আপুটার মনে তার জন্য সত্যিই অন্যরকম একটা জায়গা আছে, কিন্তু সেই জায়গাটা ঠিক কি তা সে এখনো বুঝে উঠতে পারছিল না। আর রিয়ার এই রোমান্টিক অত্যাচার তার মনে ধীরে ধীরে এক নতুন অনুভূতির জন্ম দিচ্ছিল। গাড়ি যখন একটি অপেক্ষাকৃত সাধারণ আবাসিক এলাকার কাছাকাছি এলো, রুদ্র একটু ইতস্তত করে বলল, আপু এখানেই নামিয়ে দিন, আমার বন্ধু থাকে এই গলিতে, ওর সাথে একটু দেখা করে যাব। রিয়া ভ্রুকুচকে তাকালো। তোমার বাড়ি কি এখানেই? হ্যাঁ আপু, ওই যে সাদা রঙের বাড়িটা দেখা যাচ্ছে ওখানেই। আসলে ওটা তাদের এলাকার একটি পুরনো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ছিল। রিয়া সেদিকে তাকিয়ে বলল। ঠিক আছে, সাবধানে যেও। রুদ্র গাড়ি থেকে নেমে দ্রুত হেঁটে সেই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের দিকে গেল। রিয়া গাড়ি ঘুরিয়ে চলে গেল। রুদ্র কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, যতক্ষণ না রিয়ার গাড়ি দৃষ্টিসীমার বাইরে চলে যায়। তারপর সে একটা দীর্ঘশ্বাস ফেলল। মিথ্যে বলতে তার ভালো লাগেনি, কিন্তু এই মুহূর্তে এটাই একমাত্র উপায় ছিল তার আসল পরিচয় গোপন রাখার। পরের কয়েকদিন রুদ্র ক্যাম্পাসে আরো বেশি সতর্ক হয়ে চলল। রিয়ার সাথে দেখা হলে স্বাভাবিক ব্যবহার করার চেষ্টা করত, কিন্তু তার মনে সব সময় একটা ভয় কাজ করত, যদি কোনোভাবে রিয়া তার আসল পরিচয় জেনে যায়। একদিন ক্যান্টিনে বন্ধুদের সাথে বসে রুদ্র গল্প করছিল। আকাশ হঠাৎ হেসে উঠল। কিরে রুদ্র, সেদিন রিয়া আপু তোকে কেমন টেনে নিয়ে গেল? দেখে মনে হচ্ছিল যেন কোনো গ্যাংস্টার তার সাগরেতকে ধরে নিয়ে যাচ্ছে। রুদ্র সামান্য হেসে বলল, আরে উনি তো সিনিয়র, তাই একটু শাসন করে। কিন্তু তোর জন্য ওর এত চিন্তা দেখে তো মনে হয় শুধু শাসন নয়, আরো কিছু আছে। হ্যাঁ, আপুটা তোকে দেখলে কেমন অন্যরকম চোখে তাকায়, খেয়াল করেছিস? রুদ্র তাদের কথায় কান্না দেওয়াই ভান করলো। তার মনে রিয়ার প্রতি একটা দুর্বলতা তৈরি হলেও তাদের সামাজিক পার্থক্যের কথা ভেবে সে নিজেকে সংযত রাখত। কয়েকদিন পর রিয়ার জন্মদিন ছিল। তার বান্ধবীরা মিলে একটি ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করেছিল। রিয়া রুদ্রকেও আমন্ত্রণ জানালো। রুদ্র, তুমি কিন্তু অবশ্যই আসবে, আমার খুব ভালো লাগবে। আপু, আমার কি আসা উচিত? মানে এটা তো আপনাদের। আমি যখন বলছি আসবে তখন আসবে, কোনো কিন্তু নয়। এটা আমার জন্মদিন, আর আমি চাই তুমি সেখানে থাকো। রিয়ার আদেশ অমান্য করার সাহস রুদ্রের ছিল না, তাই সে অনুষ্ঠানে যেতে রাজি হলো। অনুষ্ঠানে গিয়ে রুদ্র দেখল রিয়ার অনেক বন্ধু বান্ধবী এসেছে। সবাই ধনী পরিবারের সন্তান। তাদের পোশাক আশাক এবং চালচলন রুদ্রের থেকে সম্পূর্ণ আলাদা। রুদ্র এক কোণে দাঁড়িয়ে সবকিছু দেখছিল, একটু অস্বস্তি বোধ করছিল। রিয়া এগিয়ে এসে তার হাত ধরে টেনে নিয়ে গেল। রুদ্র, তুমি এসেছো, আমার খুব ভালো লাগছে। চলো, সবার সাথে পরিচিত হও। রিয়া একে একে তার বন্ধুদের সাথে রুদ্রের পরিচয় করিয়ে দিল। রিয়ার বান্ধবীরা রুদ্রের সাধারণ পোশাক দেখে নিজেদের মধ্যে মুচকি হাসি করছিল। কি রে রিয়া, এটা কে? তোর নতুন বন্ধু? দেখে তো মনে হচ্ছে আমাদের ড্রাইভারের হেল্পার।
রিয়া তাদের দিকে রাগে জল করে তাকালো। মিম, একদম বাজে কথা বলবি না। রুদ্র আমার বন্ধু এবং আমার আমন্ত্রণে এখানে এসেছে। তোমাদের যদি ওর সাথে কথা বলতে অসুবিধা হয় তাহলে তোমরা এখান থেকে সরতে পারো। রিয়ার এই অপ্রত্যাশিত সমর্থনে রুদ্র অবাক হয়ে তার দিকে তাকালো। রিয়ার চোখে তার জন্য এক ধরনের দৃঢ়তা এবং ভালোবাসা দেখতে পেল। অনুষ্ঠানে রিয়া একটা কেক কাটলো এবং সবাই মিলে গান গাইলো। রুদ্র একপাশে দাঁড়িয়ে রিয়ার হাসি মাখা মুখ দেখছিল। তার মনে হচ্ছিল এই মেয়েটি সত্যিই অন্যরকম। বাইরের দিক থেকে যতই রাগী আর প্রভাবশালী হোক না কেন, তার ভেতরে একটা সরল এবং আন্তরিক মন লুকিয়ে আছে। অনুষ্ঠান শেষে যখন সবাই চলে যাচ্ছিল, রিয়া রুদ্রকে আলাদা করে ডাকলো। রুদ্র, তুমি কি একটু দাঁড়াবে? আমার কিছু কথা আছে। রুদ্র একটু দূরে গিয়ে রিয়ার জন্য অপেক্ষা করলো। রিয়া যখন তার কাছে এলো তখন তার চোখে এক ধরনের গভীর মনোযোগ দেখা যাচ্ছিল। রুদ্র, আজ এসে আমার জন্মদিনে যোগ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমি জানি তুমি হয়তো একটু অস্বস্তি বোধ করছিলে, কিন্তু তোমার উপস্থিতি আমার জন্য অনেক মূল্যবান ছিল। ধন্যবাদ আপু, আপনার জন্মদিনটা খুব সুন্দর ছিল। রুদ্র, তুমি আমার ডিপার্টমেন্টের একজন ভালো ছাত্র। যদি তোমার কোনো একাডেমিক বা অন্য কোনো বিষয়ে সাহায্যের প্রয়োজন হয়, দ্বিধা না করে আমার কাছে এসো। সিনিয়র হিসেবে আমি সবসময় তোমাকে সাহায্য করতে প্রস্তুত। জি আপু, অবশ্যই আসবো। রিয়া কিছুক্ষণ রুদ্রের দিকে তাকিয়ে রইল, যেন আরো কিছু বলতে চায়, কিন্তু অদৃশ্য কিছু যেন তাকে বলতে বাধা দিচ্ছে। শেষ পর্যন্ত আর কিছু না বলে হালকা হেসে বিদায় জানালো। রুদ্র মাথা নেড়ে তার বাড়ির পথে রওনা হলো। রিয়ার ব্যবহার তার মনে এক মিশ্র অনুভূতির সৃষ্টি করলো। কেন রিয়া তার প্রতি এত খেয়াল রাখে? কেন তার বান্ধবীদের রুদ্রকে নিয়ে ঠাট্টা করা সে সহ্য করতে পারে না? রুদ্রের মনে হাজারো প্রশ্ন ভিড় করতে লাগলো, কিন্তু কোনো উত্তর খুঁজে পেল না। রিয়ার রোমান্টিক অত্যাচার ক্রমশ তার মনের গভীরে প্রবেশ করতে শুরু করেছিল, যদিও ভালোবাসার স্পষ্ট রূপ এখনো অধরা ছিল। বর্ষাকাল এসে গেছে। ভার্সিটির সবুজ চত্বর আরো প্রাণবন্ত হয়ে উঠেছে। বৃষ্টির ছোঁয়ায় ভেজা ঘাস আর গাছের পাতা এক নতুন সজীবতা এনেছে। একদিন রুদ্র ক্লাস শেষে একা হেঁটে যাচ্ছিল। আকাশ মেঘলা ছিল আর হালকা বৃষ্টি পড়ছিল। হঠাৎ পেছন থেকে একটি পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। এই যে রুদ্র, দাঁড়াও তো। রুদ্র ঘুরে দেখলো রিয়া ছাতা ছাড়াই তার দিকে ছুটে আসছে। তার চুল ভিজে গেছে আর কপালে বৃষ্টির ফোঁটা চিকচিক করছে। আপু, আপনার ছাতা কোথায়? এই বৃষ্টিতে ভিজে যাচ্ছেন কেন? আরে বাবা, একটু বৃষ্টিতে কি আর হবে। আসলে তোমাকে দেখলাম, তাই ভাবলাম একসাথে যাওয়া যাক। আমার ছাতাটা মিমের কাছে রয়ে গেছে। রিয়া রুদ্রের পাশে এসে দাঁড়ালো। হালকা বৃষ্টি তখনও পড়ছিল। রুদ্রের কাছে ছোট একটা ছাতা ছিল, যা দুজনের জন্য যথেষ্ট ছিল না। আপু, আমার ছাতাটা তো ছোট। কোনো অসুবিধা নেই, আমরা একসাথে শেয়ার করে নেব। রিয়া রুদ্রের ছাতার নিচে এসে দাঁড়ালো। দুজনের শরীর সামান্য স্পর্শ করছিল। রুদ্র অনুভব করলো রিয়ার ভেজা চুলের মিষ্টি গন্ধ। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। তারা নীরবে হেঁটে যাচ্ছিল। বৃষ্টির রিমঝিম শব্দ ছাড়া আর কোনো কথা ছিল না। রুদ্র আর চোখে রিয়ার ভেজা মুখ দেখছিল। এই রাগী আপুটার মুখেও যে এত স্নিগ্ধতা থাকতে পারে তা সে আগে কখনো খেয়াল করেনি। হঠাৎ একটি দমকা হাওয়া এসে রিয়ার ভেজা চুল রুদ্রের মুখের উপর উড়িয়ে দিল। রুদ্র অপ্রস্তুত হয়ে পড়ল। রিয়া হেসে ফেলল। উফ, আমার দুষ্টু চুল। তোমার বুঝি খুব অসুবিধা হচ্ছে? না মানে তেমন কিছু না আপু। রিয়া নিজের হাত দিয়ে চুলগুলো সরিয়ে নিল। তাদের চোখাচোখি হলো। এক মুহূর্তের জন্য দুজনের চোখ যেন আটকে গেল। রুদ্র রিয়ার চোখের গভীরে এক অন্যরকম আলো দেখতে পেল। বৃষ্টি একটু কমে এলে তারা ভার্সিটির ক্যান্টিনের দিকে গেল। ক্যান্টিন প্রায় ফাঁকা ছিল। তারা এক কোণে টেবিলে বসলো। রিয়া তখন কাপড় দিয়ে চুল মুছতে মুছতে বলল, যাক বাবা, বাঁচা গেল। এই বৃষ্টিটা না মাঝে মাঝে খুব জ্বালাতন করে, কিন্তু আজ ভালোই লাগলো। মানে? না তেমন কিছু না, এমনিই বললাম। আজকে বৃষ্টিতে ভেজার কারণে আপনার ঠান্ডা লাগতে পারে আপু। আরে না, আমি বেশ শক্তপোক্ত আছি। তুমি বরং বলো কি খাবে? আজ আমার ট্রিট, বৃষ্টি ভেজা দিনের ট্রিট।
তারা দুজনে গরম কফি অর্ডার করলো। কফির ধোঁয়া আর হালকা ঠান্ডার আমেজ, পুরো পরিবেশটা যেন অন্যরকম হয়ে উঠেছিল। রিয়া কফির কাপে চুমুক দিয়ে বলে, রুদ্র, তুমি কি কখনো বৃষ্টিতে ভিজে একা হেঁটেছো? আমার খুব ভালো লাগে, মনে হয় যেন সব চিন্তা দূর হয়ে যায়। না আপু, আমি সাধারণত বৃষ্টি এড়িয়ে চলি। কেন? বৃষ্টি তো প্রকৃতির একটা সুন্দর রূপ। রুদ্র চুপ করে রইল। আসলে তার বৃষ্টির সৌন্দর্য উপভোগ করার মতো মন কখনো ছিল না। সবসময় নিজের ভাবনা আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো। একদিন আমার সাথে ভিজবে, দেখবে খুব ভালো লাগবে। রুদ্র রিয়ার মুখের দিকে তাকালো, তার চোখে এক আন্তরিক আমন্ত্রণ দেখতে পেল। ঠিক আছে আপু, একদিন নিশ্চয়ই ভিজবো। তাদের মধ্যে নীরবতা নেমে এলো। কফির কাপে চুমুক দিতে দিতে দুজনেই বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে রইল। সেই নীরবতা যেন অনেক কথা বলছিল, না বলা কিছু অনুভূতি, অব্যক্ত কিছু ইচ্ছে। কয়েকদিন পর ভার্সিটিতে একটি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ছিল। রুদ্রের দল ফাইনালে উঠেছিল। রিয়া তার বন্ধুদের সাথে প্রথম সারিতে বসে রুদ্রদের উৎসাহ দিচ্ছিল। রুদ্র যখন তার যুক্তিসঙ্গত বক্তব্য উপস্থাপন করছিল, তখন রিয়ার চোখে মুগ্ধতা স্পষ্ট ছিল। বিতর্ক শেষে রুদ্রের দল বিজয়ী হলো। রিয়া আনন্দে চিৎকার করে উঠল এবং ছুটে গিয়ে রুদ্রকে জড়িয়ে ধরল। রুদ্র, তোমরা জিতেছো। আমি জানতাম তোমরা পারবে। তুমি অসাধারণ বলেছো। রিয়ার এমন অপ্রত্যাশিত আলিঙ্গনে রুদ্র হকচকিয়ে গেল। তার চারপাশের সবকিছু যেন মুহূর্তের জন্য থেমে গেল। রিয়ার উষ্ণ স্পর্শ তার শরীরে এক নতুন শিহরণ জাগালো। রিয়া যখন বুঝতে পারে যে সে রুদ্রকে জড়িয়ে ধরে আছে, তখন সে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে হেসে বলে, ও সরি, আমি একটু বেশি উত্তেজিত হয়ে গেছিলাম। কোনো অসুবিধা নেই আপু। রিয়ার বান্ধবীরা তাদের দিকে তাকিয়ে মুচকি হাসছিল। কি রে রিয়া, জুনিয়রকে জড়িয়ে ধরলি যে, ব্যাপারটা কি? রিয়া তাদের দিকে চোখ রাঙালো, কিন্তু তার মুখে হালকা লজ্জার আভা দেখা যাচ্ছিল। বিজয় উদযাপনের পর রুদ্র একা দাঁড়িয়েছিল। রিয়া এগিয়ে এলো। রুদ্র, তোমার আজকের পারফরমেন্স সত্যি অসাধারণ ছিল। আমি খুব খুশি হয়েছি। ধন্যবাদ আপু, আপনাদের সাপোর্টের জন্যই আমরা জিততে পেরেছি। রুদ্র, আজ সন্ধ্যায় আমাদের ডিপার্টমেন্টে একটা ছোট পার্টি আছে, তুমি কি আসবে? আপু, আমার কি সেখানে মানাবে? মানে সবাই তো। আমি যখন বলছি আসবে, তখন আসবে, এটা আমার নির্দেশ। আর সেখানে না মানানোর কি আছে? তুমি আমাদের ডিপার্টমেন্টের গর্ব। রিয়ার কথায় রুদ্র আর দ্বিমত করতে পারল না। সে পার্টিতে যেতে রাজি হলো। সন্ধ্যার পার্টিতে রুদ্র দেখলো সবাই খুব আনন্দ করছে। রিয়াও হাসি খুশি ছিল। এক ফাঁকে রিয়া রুদ্রকে ডেকে আলাদা করে নিয়ে গেল। রুদ্র, আজ আমার খুব ভালো লাগছে। তোমরা জিতেছো আর তুমিও ছিলে অসাধারণ। আপনার খুশি দেখে আমারও ভালো লাগছে আপু। রিয়া কিছুক্ষণ রুদ্রের দিকে তাকিয়ে রইল। চাঁদের আলোয় তার মুখটা আরো মায়াবী লাগছিল। রুদ্র অনুভব করলো তার হৃদয়ে এক নতুন সুর বাজছে। সিনিয়র আপুর রাগী শাসনের আড়ালে যে এত মিষ্টি একটা মন লুকিয়ে আছে, তা সে ধীরে ধীরে উপলব্ধি করতে পারছিল। কলেজে কাটানো এই ছোট ছোট মুহূর্তগুলো তাদের দুজনের অজান্তেই এক নতুন সম্পর্কের বীজ বপন করছে। পার্টির হালকা আলো আধারিতে রুদ্র আর রিয়া মুখোমুখি দাঁড়িয়েছিল। আশেপাশে গান বাজছিল আর তাদের ডিপার্টমেন্টের অন্যান্য ছাত্রছাত্রীরা হাসি ঠাট্টায় মগ্ন ছিল। কিন্তু রুদ্রের সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত ছিল রিয়ার মুখের দিকে। চাঁদের আলোয় তার দীঘল কালো চুল চিকচিক করছিল আর তার চোখে এক গভীর স্নিগ্ধতা খেলা করছিল। রুদ্র, একটা কথা বলবে সত্যি করে? জি আপু, বলুন। তুমি কি আমার সাথে কথা বলতে বা আমার আশেপাশে থাকতে অস্বস্তি বোধ করো? না আপু, একদম না। আসলে মানে আপনি তো আমার সিনিয়র, তাই একটু সমীহ করে চলি। শুধু সমীহ, আর কিছু না? রুদ্র চুপ করে রইল। তার মনের ভেতরে ঝড় উঠছিল। সে বুঝতে পারছিল না কি বলবে। রিয়ার প্রতি তার একটা অন্যরকম ভালো লাগা তৈরি হয়েছে, কিন্তু সিনিয়র হওয়ার বাধাটা এখনো তার মনে গেঁথে আছে। তখন রিয়া রুদ্রের একটু কাছে এসে বলে,
রুদ্র, তুমি খুব ভালো ছেলে। আমি জানি তুমি সবসময় পড়াশোনার নিজের জগৎ নিয়ে থাকো, কিন্তু মাঝে মাঝে একটু অন্য কিছু ভাবা উচিত, তাই না? কি ভাববো আপু? সেটা তুমি নিজেই খুঁজে বের করো। তবে একটা কথা মনে রেখো, সবসময় যা ভাবা হয় বাস্তবতা তার থেকে আলাদা হতে পারে। কথাটা শেষ করে রিয়া রুদ্রের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ভিড়ের মধ্যে মিশে গেল। রুদ্র একা দাঁড়িয়ে রইল, রিয়ার কথাগুলো তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। পরের কয়েক সপ্তাহে রুদ্রের মনে এক অস্থিরতা কাজ করতে লাগলো। সে রিয়ার সাথে কথা বলার সময় আগের মতো জড়তা অনুভব করতো না, বরং তার সাথে সময় কাটাতে ভালো লাগতো। রিয়ার রাগী শাসনের আড়ালে যে স্নেহ এবং আন্তরিকতা লুকিয়ে আছে তা সে ধীরে ধীরে অনুভব করতে পারছিল। একদিন রুদ্র লাইব্রেরির সামনে দাঁড়িয়ে নোটিশ বোর্ডে কিছু দেখছিল। হঠাৎ রিয়ার বান্ধবী মিম এসে তার পাশে দাঁড়ালো। কি রে রুদ্র ভাই, আজকাল তো আমাদের আপুর সাথে খুব মাখামাখি চলছে, ব্যাপারটা কি? তেমন কিছু না, ডিপার্টমেন্টের কিছু কাজে কথা হয়। শুধু কাজ নাকি অন্য কোনো কাজও আছে? রিয়া আপুকে তো আজকাল অন্যরকম দেখাচ্ছে, বুঝলি? সব সময় যেন কারোর জন্য একটা অপেক্ষা করে। রুদ্রের বুক ধক করে উঠল। মিমের কথাগুলো তার মনে একটি ক্ষীণ আশা জাগালো। তখন মিম আরেকটু কাছে এসে ফিসফিস করে বলল, তবে একটা কথা বলবো ভাই, আমাদের রিয়া আপু কিন্তু খুব রাগী। যদি তার মনে সত্যিই তোমার জন্য কিছু থাকে তাহলে সাহস করে এগিয়ে যাও, পরে পস্তাতে হবে। কথাটা শেষ করে মিম হেসে চলে গেল। রুদ্র কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল। মিমের কথাগুলো যেন তার মনের ভেতরের সুপ্ত ইচ্ছেকে উস্কে দিল। সেদিন বিকেলে রুদ্র সাহস করে রিয়ার সাথে দেখা করার সিদ্ধান্ত নিল। সে জানতো রিয়া সাধারণত বিকেলে ডিপার্টমেন্টের ল্যাবে কাজ করে। ল্যাবের দরজার কাছে গিয়ে রুদ্র দেখল রিয়া একা একটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত। সে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলো। আপু, রুদ্র, তুমি? কি ব্যাপার, কোনো দরকার ছিল? আসলে আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলো, কি বলবে? রুদ্র কিছুক্ষণ চুপ করে রইল, সাহস সঞ্চয় করার চেষ্টা করলো। আপু, আপনি আমার সাথে সবসময় এত ভালো ব্যবহার করেন কেন? আমি তোমার সাথে ভালো ব্যবহার করি কারণ তুমি আমার জুনিয়র, আমাদের ডিপার্টমেন্টের একজন ভালো ছাত্র। শুধু এই কারণ? রিয়া কিছুক্ষণ রুদ্রের দিকে তাকিয়ে রইল। তার চোখে এক গভীর আলোড়ন দেখা যাচ্ছিল। রুদ্র, সব সময় কারণ মুখের ভাষায় বলা যায় না, কিছু অনুভূতি শুধু অনুভব করতে হয়। রুদ্র রিয়ার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল রিয়ার মনে তার জন্য সত্যিই বিশেষ কিছু আছে। কিন্তু তাদের দুজনের মধ্যে যে অদৃশ্য দেওয়ালটা এতদিন ধরে দাঁড়িয়েছিল, সিনিয়র জুনিয়রের সম্পর্ক, সামাজিক পার্থক্য, সেটা ভাঙার সাহস তার হচ্ছিল না। হঠাৎ ল্যাবের বাইরে তুমুল বৃষ্টি শুরু হলো। আকাশ কালো করে মেঘ নেমে এলো। ও, আবার বৃষ্টি শুরু হলো। তোমার ছাতা আছে তো? না আপু, আনিনি। তাহলে কিছুক্ষণ এখানেই অপেক্ষা করো, বৃষ্টি কমলে একসাথে যাওয়া যাবে। তারা দুজনে চুপচাপ ল্যাবের জানালার পাশে দাঁড়িয়ে বাইরের বৃষ্টি দেখছিল। বৃষ্টির তীব্রতা বাড়ছিল আর চারপাশ অন্ধকার হয়ে আসছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ল্যাবের ভেতরে ঘুটঘুটে অন্ধকার নেমে এলো। রুদ্র একটু চমকে উঠল। ভয় পেও না, আমি এখানেই আছি। অন্ধকারে রিয়ার কণ্ঠস্বর রুদ্রের মনে সাহস জোগালো। সে অনুভব করলো রিয়া তার খুব কাছেই দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ নীরবতার পর রুদ্র সাহস করে মুখ খুলল। আপু, রিয়া আপু, হ্যাঁ রুদ্র। আমার মনে হয়। কি মনে হয়? রুদ্র তখনও কিছু একটার ভয় পাচ্ছিল, আর এই ভয় তাকে রিয়ার কাছে তার মনের কথা বলার থেকে বাধা দিচ্ছিল। আমার মনে হয় এই বৃষ্টিটা থামতে অনেক দেরি করবে, তাই না আপু? মনে তো হচ্ছে তাই। অন্ধকার আর বৃষ্টি, আজকের ওয়েদারটা বেশ নাটকীয়।
তাদের মধ্যে আবার নীরবতা নেমে এলো। বাইরের বৃষ্টির ঝমঝম শব্দ আর তাদের শ্বাস প্রশ্বাসের আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। রুদ্র অনুভব করলো রিয়ার হাতের হালকা স্পর্শ তার হাতে লেগে আছে। অন্ধকার ল্যাবের নিস্তব্ধতা তাদের দুজনের মধ্যে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করছিল। না বলা কথা, অব্যক্ত আবেগ যেন অন্ধকারের মাঝেও স্পষ্ট হয়ে উঠছিল। রুদ্র বুঝতে পারছিল তাদের সম্পর্কের সমীকরণ ধীরে ধীরে বদলাচ্ছে, যদিও ভালোবাসার প্রকাশ এখনো সময়ের অপেক্ষা করছিল। বর্ষার বিদায় নেওয়ার পর প্রকৃতি সেজে উঠেছে এক নতুন রূপে। ভার্সিটিতে হঠাৎ করে শিক্ষা সফরের ঘোষণা এলো। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো তারা একটি পাওয়ার প্ল্যান্ট পরিদর্শনে যাবে, যা শহরের বাইরে অবস্থিত। শিক্ষা সফরের বাসে টিকিট বিক্রি শুরু হতেই রুদ্র বন্ধুদের সাথে লাইনে দাঁড়ালো। রিয়া এবং তার বান্ধবীরাও একই লাইনে ছিল। রুদ্র আর চোখে রিয়ার দিকে তাকাচ্ছিল। রিয়া তার বান্ধবীদের সাথে হাসাহাসি করছিল, তবে মাঝে মধ্যে তার চোখও রুদ্রের দিকে পড়ছিল। বাস ছাড়ার দিন সকালে ভার্সিটির গেটে ছাত্রছাত্রীদের ভিড় জমে গেল। রুদ্র তার বন্ধুদের সাথে বাসে একটি সিট খুঁজে বসলো। কিছুক্ষণ পর রিয়া তার দলবল নিয়ে বাসে উঠলো। তাদের চোখাচোখি হতেই রিয়া মুচকি হাসলো। ভাগ্যক্রমে রিয়ার সিট পড়লো রুদ্রের ঠিক পেছনের সারিতে। বাস চলতে শুরু করলো। রুদ্র জানালার বাইরে তাকিয়ে প্রকৃতির মনোরম দৃশ্য দেখছিল। হঠাৎ পেছন থেকে রিয়ার কণ্ঠস্বর ভেসে এলো, এই যে জুনিয়র, কি দেখছো এত মন দিয়ে? রুদ্র ঘুরে তাকিয়ে বলল, প্রকৃতিটা খুব সুন্দর লাগছে আপু। শুধু প্রকৃতি? আশেপাশে আর কিছু চোখে পড়ছে না? রুদ্র অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকালো। রিয়ার বান্ধবীরা তাদের দিকে তাকিয়ে হাসছিল। কে রে রুদ্র ভাই, আপুর সাথে প্রেম প্রীত করার এই তো সুযোগ। বাসের জার্নি, পাশে বসা। রিয়া মিমের দিকে চোখ রাঙালো। মিম, একদম বাজে কথা বলবি না। রুদ্র, তুমি কিছু মনে করো না, এরা একটু বেশি দুষ্টু। না আপু, আমি কিছু মনে করিনি। দীর্ঘ পথ সবাই মিলে গান গাইলো, গল্প করলো। রুদ্র চুপচাপ বসে থাকলেও রিয়ার উপস্থিতি তার মনে এক অন্যরকম ভালো লাগা সৃষ্টি করছিল। মাঝে মধ্যে রিয়া ঝুঁকে এসে রুদ্রের সাথে কথা বলছিল, তার পড়াশোনার খোঁজ নিচ্ছিল। পাওয়ার প্ল্যান্টে পৌঁছে সবাই ঘুরে ঘুরে সবকিছু দেখলো। ইঞ্জিনিয়াররা বিভিন্ন যন্ত্রপাতির কাজ বুঝিয়ে দিচ্ছিলেন। রুদ্র মনোযোগ দিয়ে সবকিছু দেখছিল এবং কিছু প্রশ্নও করছিল। রিয়াও তার পাশেই ছিল, আগ্রহ নিয়ে সবকিছু পর্যবেক্ষণ করছিল। পরিদর্শন শেষে সবাই যখন আবার বাসে ফিরছিল তখন আকাশ মেঘলা হয়ে এলো। কিছুক্ষণ পরেই ঝুম বৃষ্টি শুরু হলো। বাসের ভেতরে বৃষ্টির শব্দ আর ভেজা বাতাসের ঠান্ডা আমেজ। রুদ্র জানালার পাশে বসেছিল। রিয়া তার পেছনের সিট থেকে ঝুঁকে এসে বলল, বৃষ্টিটা বেশ জোরে সোরেই নামলো, তাই না? হ্যাঁ আপু, মনে হচ্ছে আজ আর তাড়াতাড়ি থামবে না। হঠাৎ বাসের গতি কমে গেল। ড্রাইভার জানালো সামনের রাস্তায় নাকি জল জমে গেছে, তাই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। বৃষ্টি চলতেই থাকলো আর বাসের ভেতরে হালকা একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো। রুদ্র দেখলো রিয়ার মুখটা সামান্য মলিন। আপু, আপনার কি ঠান্ডা লাগছে? একটু ছাতাটাও আনিনি, ভাবিনি রাস্তায় এত জল জমবে। রুদ্র তার ব্যাগ থেকে একটি পাতলা চাদর বের করে রিয়ার দিকে এগিয়ে দিল। এটা নিন আপু, আমার কাছে ছিল, হয়তো একটু আরাম পাবেন। রিয়া প্রথমে একটু ইতস্তত করলো, তারপর চাদরটা নিল। থ্যাংক ইউ রুদ্র, তুমি আমার খুব খেয়াল রাখো। রিয়া চাদরটা গায়ে জড়িয়ে নিল। রুদ্র দেখলো তার মুখে এক টুকরো হাসি ফুটে উঠেছে। বৃষ্টি আরো কিছুক্ষণ চলল। বাসের ভেতরে অনেকেই ঘুমিয়ে পড়েছিল। রুদ্র জেগে বসেছিল আর মাঝে মাঝে আর চোখে রিয়ার দিকে তাকাচ্ছিল। রিয়ার চোখ বন্ধ ছিল আর তার মুখটা শান্ত দেখাচ্ছিল। হঠাৎ বাসটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। ড্রাইভার জানালো রাস্তার জল কিছুটা কমেছে, তাই তারা আবার যাত্রা শুরু করবে। ধীরে ধীরে বাস চলতে শুরু করলো। বৃষ্টিও কমে এসেছিল। কিছুক্ষণ পর আকাশ পরিষ্কার হয়ে রোদ ঝলমল করতে শুরু করলো।
শিক্ষা সফর শেষে সবাই যখন ভার্সিটিতে ফিরে এলো তখন সন্ধ্যা নেমেছে। রুদ্র বন্ধুদের সাথে গেটের দিকে যাচ্ছিল, হঠাৎ পেছন থেকে রিয়ার ডাক শুনতে পেল। রুদ্র একটু দাঁড়াও। রুদ্র ঘুরে দাঁড়ালো, রিয়া তার দিকে এগিয়ে এলো। চাদরটার জন্য আবারও ধন্যবাদ, আজ সত্যি খুব উপকার হলো। আরে না আপু, তাতে কি হয়েছে? রিয়া কিছুক্ষণ রুদ্রের দিকে তাকিয়ে রইল, তাদের দুজনের চোখে চোখ পড়ল। সেই নীরব দৃষ্টি বিনিময় যেন অনেক কথা বলে গেল। শিক্ষা সফরের পথে বৃষ্টির দিনে সেই ছোট্ট চাদর, দুজনের কাছাকাছি আসা আর মনের গভীরে জমে থাকা অব্যক্ত অনুভূতিগুলো যেন আরো স্পষ্ট হয়ে উঠল। রিয়া মুচকি হেসে বিদায় জানালো, আর রুদ্র মনে তার বাড়ির পথে হাঁটতে শুরু করলো। শিক্ষা সফরের এই দিনটা তার মনে এক গভীর ছাপ ফেলে গেল। শিক্ষা সফরের স্মৃতি রুদ্রের মনকে আলোড়িত করে রেখেছিল। রিয়ার প্রতি তার অনুভূতি আরো গভীর হয়েছে। বাসের সেই বৃষ্টির দিন, রিয়ার জন্য তার চিন্তা, চাদর এগিয়ে দেওয়া, এসব মুহূর্ত তার হৃদয়ে গেঁথে গিয়েছিল। সে বুঝতে পারছিল রিয়ার প্রতি তার দুর্বলতা আর শুধু ভালো লাগার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা ভালোবাসার রূপ নিয়েছে, এক গভীর এবং নিঃস্বার্থ ভালোবাসা। একদিন ভার্সিটির শান্ত এক দুপুরে রুদ্র সাহস করে রিয়াকে একটি নির্জন জায়গায় ডেকে পাঠালো। ক্যাম্পাসের পেছনের লেকের ধারে, যেখানে সাধারণত কোলাহল থাকে না। পুরনো বটগাছের ছায়ায় তারা মুখোমুখি দাঁড়ালো। রুদ্রের হাতে একটি রক্তিম গোলাপ ছিল, যার পাপড়িগুলো যেন তার হৃদয়ের আবেগকে ধারণ করে রেখেছে। তার মুখ সামান্য শুকনো আর হাত হালকা কাঁপছিল যখন সে ফুলটি ঘোরাচ্ছিল। কি ব্যাপার রুদ্র, এমন গম্ভীর মুখ করে ডেকেছো কেন? সব ঠিকঠাক আছে তো? কোনো পরীক্ষার ডেট এগিয়ে এসেছে নাকি? হ্যাঁ আপু, মানে রিয়া, আমার কিছু কথা বলার ছিল, এমন কথা যা হয়তো আমার জীবন বদলে দেবে। ও বলো বলো, আমি তো অপেক্ষা করছি তোমার রহস্যময় কথা শুনতে, আমার ভালোই লাগে। রুদ্র হাঁটু গেড়ে বসতে যাচ্ছিল, তার মনে সেই পুরনো দিনের সিনেমার দৃশ্য ভেসে উঠছিল, কিন্তু রিয়া হাত দিয়ে তাকে থামালো। আরে আরে, কি করছো এটা? এখানে এসবের কি দরকার? আশেপাশের কেউ দেখে ফেললে কি ভাববে? যা বলার সোজা হয়ে দাঁড়াও। রুদ্র অপ্রস্তুত হয়ে উঠে দাঁড়ালো, তার কানের পাতা লাল হয়ে গিয়েছিল। আশেপাশে দু একজন ছাত্রছাত্রী তাদের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকাচ্ছিল। রিয়া, মানে আপু, প্রথম যখন আপনাকে দেখেছিলাম সেই সবুজ চত্বরে, তখন ভাবিনি আমাদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হতে পারে। আপনি ছিলেন দূরের এক নক্ষত্র, রাগী এক সিনিয়র আপু যাকে সবাই ভয় পায়। কিন্তু ধীরে ধীরে আপনার সাথে কথা বলে, আপনার সেই রাগের আড়ালে লুকানো স্নেহ, আপনার ব্যবহার দেখে আমি বুঝতে পেরেছি আমার মনে আপনার জন্য অন্যরকম একটা অনুভূতি জন্ম নিয়েছে। এটা শুধু সম্মান নয়, তার থেকেও অনেক বেশি কিছু। রিয়া নীরবে রুদ্রের দিকে তাকিয়েছিল, তার মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে গিয়েছিল, তার চোখে এক গভীর ভাবনার ছায়া পড়ছিল। রিয়া, আমি আপনাকে ভালোবাসি। হয়তো এটা খুব তাড়াতাড়ি বলা হয়ে গেল, হয়তো আমার সাহস দেখানো উচিত হয়নি, কিন্তু আমি আর আমার মনের কথা চেপে রাখতে পারছি না। আপনি কি আমার হবেন? আমার জীবনের সঙ্গী হবেন? রিয়া গোলাপটি নিল, তার আঙ্গুলগুলো গোলাপের নরম পাপড়ি স্পর্শ করছিল, কিন্তু তার মুখ এখনো গম্ভীর ছিল। রুদ্রের বুক ধক করে উঠল, সে বুঝতে পারছিল না রিয়া কি বলবে। তার মনে ভয় আর আশা দুটোই সমানভাবে দোলা দিচ্ছিল। রুদ্র, তুমি কি পাগল হয়েছো? এসব কি বলছো তুমি? এটা কি কোনো সিনেমার দৃশ্য নাকি? আমি তোমার সিনিয়র, মনে আছে তো? আমাদের মধ্যে বয়সের পার্থক্য আছে, সামাজিক পার্থক্য আছে। আমার বাবা মা কি বলবেন? সমাজের লোক কি বলবে? এইসব ছেলে মানুষের কথা ছাড়ো। আর এই গোলাপ টোলাপ এসব আমার একদম পছন্দ নয়। আমার ইমপ্রেশন নষ্ট করার চেষ্টা করছো? রুদ্রের মুখ মুহূর্তেই বিবর্ণ হয়ে গেল, সে যেন আকাশ থেকে পড়ল। রিয়ার কাছ থেকে এমন সরাসরি এবং ঠান্ডা প্রত্যাখ্যান সে স্বপ্নেও ভাবেনি। তার মনে হচ্ছিল যেন কেউ বরফ শীতল জল ঢেলে দিয়েছে। কিন্তু আপু, আমি তো সত্যি বলছি, আমার মনে যা অনুভব করি সেটাই বললাম। আমি জানি আমাদের মধ্যে পার্থক্য আছে, কিন্তু
ভালোবাসা তো সব পার্থক্য ঘুচিয়ে দিতে পারে, তাই না? তোমার অনুভূতি তোমার কাছে রাখো, আর আমাকে আর কখনো আপু ডাকবে না। তুমি আমার শুধুই একজন জুনিয়র, একজন ছাত্র। যাও এখন এখান থেকে, আর কখনো এসব কথা বলার সাহস দেখাবে না। আমার সামনে থেকে দূর হও। রিয়া গোলাপটি রুদ্রের হাতে ফেরত দিয়ে দ্রুত ওখান থেকে চলে গেল। তার দ্রুত পদক্ষেপে লেকের ধারে পাতা ঝরার শব্দ শোনা যাচ্ছিল। রুদ্র পাথরের মতো দাঁড়িয়ে রইল, সেই গোলাপটি হাতে ধরা। তার মনে হচ্ছিল যেন কেউ তার হৃৎপিণ্ড চেপে ধরেছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। চারপাশের সবুজ প্রকৃতিও তার কাছে বিবর্ণ লাগছিল। পরের দিন থেকে রুদ্রের জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। রিয়ার প্রত্যাখ্যান তাকে একেবারে ভেঙে দিয়েছিল। ক্লাসে মন বসতো না, বন্ধুদের সাথেও তেমন কথা বলতো না। রাতের পর রাত সে জেগে থাকতো। রিয়ার ঠান্ডা কথাগুলো তার কানে বাজতো, কিন্তু একই সাথে তার মনে এক অদ্ভুত জেদও জন্ম নিল। সে বুঝতে পারছিল রিয়ার বাইরের কঠোরতা হয়তো তার ভেতরের আসল অনুভূতিকে ঢাকছে। হয়তো রিয়া তার সাথে দুষ্টুমি করছে, অথবা তাকে পরীক্ষা করছে, তার ভালোবাসার গভীরতা যাচাই করছে। তাই সে সিদ্ধান্ত নিল প্রতিদিন সে রিয়াকে প্রপোজ করবে, যতক্ষণ না রিয়া তার ভালোবাসাকে আন্তরিকভাবে স্বীকার করে। ক্যাম্পাসে যেখানেই রিয়ার সাথে দেখা হতো, রুদ্র হাঁটু গেড়ে বসে তাকে প্রপোজ করত। কখনো ক্যান্টিনের গোল চত্বরে সকলের সামনে, কখনো লাইব্রেরির নীরব করিডোরে পাঠরত ছাত্রছাত্রীদের বিস্মিত দৃষ্টির সামনে, আবার কখনো ডিপার্টমেন্টের ক্লাসের বাইরে শিক্ষকদের অলক্ষ্যে। রিয়া, আমি তোমাকে ভালোবাসি। আমার এই হৃদয়ের প্রতিটি স্পন্দন তোমার জন্য। তুমি কি আমার হবে? আমার জীবনের আলো হবে? রুদ্র, তুমি কি থামবে? এটা কোনো তামাশার জায়গা নয়। এখানে পড়াশোনার পরিবেশ নষ্ট করছো। যাও, নিজের কাজ করো, গিয়ে অ্যাসাইনমেন্ট শেষ করো। পরের দিন রুদ্র আবার একই কাজ করলো। গেটের সামনে যখন রিয়া বন্ধুদের সাথে কলেজে ঢুকছিল, রিয়া, আমার জীবন তোমাকে ছাড়া অর্থহীন। তুমি আমার সকালের সূর্য আর রাতের চাঁদ। প্লিজ আমার ভালোবাসা গ্রহণ করো। আমি তোমাকে কতবার বলেছি এসব বন্ধ করতে? তুমি কি আমার কথা শোনো না? তোমার কি একটু লজ্জা নেই? সবাই তাকিয়ে হাসছে। কিন্তু রুদ্র থামলো না। প্রতিদিন সে রিয়াকে প্রপোজ করতে লাগলো। রিয়ার বান্ধবীরা প্রথমে হাসাহাসি করলেও ধীরে ধীরে তারা বুঝতে পারছিল রুদ্রের ভালোবাসা কতটা গভীর, কতটা একনিষ্ঠ। তারা রুদ্রের এই অদ্ভুত জেদ দেখে অবাক হতো। রিয়া যদি বাইরে থেকে বিরক্তি প্রকাশ করত, সবার সামনে রুদ্রকে ধমক দিত, কিন্তু তার চোখে মাঝে মাঝে এক ধরনের চাপা কৌতূহল, এক পলকের জন্য হলেও নরম ভাব দেখা যেত। একদিন রুদ্র একটি ছোট্ট চিরকুটে তার ভালোবাসার কথা লিখে রিয়ার হাতে দিতে গেল। চিরকুটটিতে তার হৃদয়ের সমস্ত আবেগ, তার ব্যাকুলতা শব্দে গাঁথা ছিল। রিয়া, এটা পড়ো প্লিজ। আমার মনের কথা লেখা আছে, শুধু একবার পড়ো। রিয়া চিরকুটটি নিল, কিন্তু না পড়েই সকলের সামনে ছিঁড়ে ফেললো এবং টুকরোগুলো রুদ্রের মুখের উপর ছুঁড়ে মারলো। তোমার এই নাটুকেপনা আমার একদম ভালো লাগছে না। যদি আর একবার এইসব করো, আমি কিন্তু প্রিন্সিপালের কাছে কমপ্লেন করব। তোমাকে আমি কলেজ থেকে বের করে দেব। রুদ্র হতাশ হলো, তার চোখ জলে ভরে এলো, কিন্তু হাল ছাড়লো না। তার মনে গভীর বিশ্বাস ছিল একদিন না একদিন রিয়া তার ভালোবাসার মূল্য দেবেই। রিয়ার এই কঠিন প্রত্যাখ্যান আসলে তার ভালোবাসার পরীক্ষাই হয়তো। প্রতিদিন রুদ্র নতুন উদ্যমে রিয়াকে প্রপোজ করতে লাগলো। কখনো একটি রক্ত গোলাপ হাতে, কখনো নিজের লেখা কবিতা শুনিয়ে, আবার কখনো শুধু নীরব ভালোবাসার ব্যাকুল দৃষ্টি দিয়ে। রিয়ার রোমান্টিক অত্যাচার তখন রুদ্রের একনিষ্ঠ ভালোবাসার কাছে ধীরে ধীরে দুর্বল হতে শুরু করলো। কলেজের আনাচে কানাচে তাদের এই অদ্ভুত প্রেমের নাটকের সাক্ষী হতে লাগলো, যেখানে একজন রোজ প্রপোজ করে আর অন্যজন রোজ ফিরিয়ে দেয়। রুদ্রের প্রতিদিনের প্রপোজাল রিয়াকে ভেতরে ভেতরে আলোড়িত করছিল। বাইরে থেকে যতই বিরক্তি দেখাক না কেন, রুদ্রের একনিষ্ঠ ভালোবাসা তার কঠিন হৃদয় স্পর্শ করতে শুরু করেছিল। কিন্তু তার সিনিয়র হওয়ার অহংকার, সামাজিক অবস্থানের চিন্তা, এসব যেন তাকে রুদ্রের প্রতি দুর্বলতা প্রকাশ করতে বাধা দিচ্ছিল। একদিন রুদ্র রিয়াকে একটি মেসেজ পাঠালো। রিয়া,
যদি তোমার আপত্তি না থাকে আজ বিকালে কফি শপে কিছুক্ষণ বসতে পারো, আমার কিছু কথা বলার আছে। রিয়া প্রথমে মেসেজটি এড়িয়ে যেতে চেয়েছিল, কিন্তু রুদ্রের আন্তরিকতা তাকে কৌতূহলী করে তুলল। শেষ পর্যন্ত সে রাজি হলো। বিকেলে কফি শপের একটি নীরব কোণে তারা মুখোমুখি বসলো। রুদ্রের চোখে এক গভীর প্রত্যাশা ছিল, আর রিয়ার চোখে ছিল এক মিশ্রিত ভাব, কৌতূহল, দ্বিধা আর চাপা উত্তেজনা। রিয়া, আমি জানি তুমি আমার প্রপোজালে বিরক্ত। হয়তো আমার এইভাবে প্রতিদিন বলাটা তোমার কাছে পাগলামি মনে হয়, কিন্তু আমি তোমাকে বোঝাতে চাই আমার মনে তোমার জন্য যে ভালোবাসা আছে তা কোনো ক্ষণিকের দুর্বলতা নয়। এটা আমার জীবনের সবচেয়ে সত্যি অনুভূতি। রিয়া নীরবে রুদ্রের দিকে তাকিয়ে রইল, তার মুখের অভিব্যক্তি কঠিন ছিল। আমি জানি আমাদের মধ্যে অনেক পার্থক্য আছে। তুমি আমার থেকে সিনিয়র, তোমার সামাজিক অবস্থান আমার থেকে অনেক উপরে। হয়তো তোমার পরিবারের লোকজনও আমাকে সহজে মেনে নেবে না, কিন্তু রিয়া, আমার কাছে এসব কিছুই ম্যাটার করে না। আমি শুধু তোমাকে ভালোবাসি এবং তোমার সাথেই আমার বাকি জীবন কাটাতে চাই। রুদ্র তার পকেট থেকে একটি ছোট সুন্দর আংটির বাক্স বের করলো। তার হাত কাঁপছিল যখন সে বাক্সটি রিয়ার দিকে এগিয়ে দিল। রিয়া, এটা আমার হৃদয়ের প্রতীক। তুমি কি এটা গ্রহণ করবে? তুমি কি আমার জীবন সঙ্গী হবে? রিয়া আংটির বাক্সটির দিকে তাকালো। তার চোখে মুহূর্তের জন্য এক দুর্বলতা দেখা গেল, কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নিল। রুদ্র, আমি তোমাকে কতবার বলেছি এসব বন্ধ করতে? তুমি কি সত্যি বুঝতে পারছো না আমাদের মধ্যে কিছুই সম্ভব নয়? আমি তোমার সিনিয়র আর তুমি আমার শুধুই একজন জুনিয়র। আমাদের দুজনের পথ সম্পূর্ণ আলাদা। তুমি বরং নিজের পড়াশোনায় মন দাও এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো। এইসব অবাস্তব স্বপ্ন দেখা বন্ধ করো। আর এই আংটি, এটা তুমি ফিরিয়ে নাও। রিয়া আংটির বাক্সটি রুদ্রের দিকে ঠেলে দিল। রুদ্রের মুখ আবারও হতাশায় ভরে গেল। তার মনে হচ্ছিল যেন তার শেষ আশার আলো নিভে গেল। রিয়া, তুমি কি সত্যি তাই মনে করো? তুমি কি একবারও আমার ভালোবাসার গভীরতা অনুভব করার চেষ্টা করনি? আমার কাছে তোমার সিনিয়র হওয়া বা সামাজিক অবস্থান কোনো বাধা নয়। আমি শুধু তোমাকে চাই। কিন্তু তুমি কেন বারবার আমাকে ফিরিয়ে দিচ্ছ? কিসের ভয় তোমার? রিয়া চুপ করে রইল, তার চোখ অন্যদিকে ফেরানো। ঠিক আছে, যদি এটাই তোমার শেষ কথা হয় তাহলে আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না। আমার ভালোবাসার জন্য তোমাকে জোর করব না। কিন্তু একটা কথা মনে রেখো রিয়া, আমার ভালোবাসা তোমার জন্যই ছিল, তোমার জন্যই থাকবে। হয়তো তুমি কখনো বুঝতে পারবে না একজন সাধারণ জুনিয়রের মনে তার রাগী সিনিয়র আপুর জন্য কতটা গভীর ভালোবাসা থাকতে পারে। কথাগুলো শেষ করে রুদ্র ধীরে ধীরে চেয়ার থেকে উঠল। তার চোখে জল চিকচিক করছিল। সে আর এক মুহূর্তও সেখানে দাঁড়াতে পারছিল না। রিয়ার কাছ থেকে এমন চূড়ান্ত প্রত্যাখ্যান তার হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছিল। সে আংটির বাক্সটি পকেটে রাখলো এবং কফি শপ থেকে বেরিয়ে যেতে উদ্যত হলো। ঠিক সেই মুহূর্তেই রিয়ার হাত রুদ্রের কবজি ধরল। রুদ্র থমকে দাঁড়িয়ে রিয়ার দিকে তাকালো। রিয়ার চোখে জল চিকচিক করছিল, তার ঠোঁট কাঁপছিল। রুদ্র, তুমি 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 কি সত্যিই আমায় এত ভালোবাসো? রুদ্র নীরবে মাথা নাড়ল, তার চোখে তখনও অবিশ্বাস। রিয়া কাঁপা কাঁপা হাতে রুদ্রের হাত ধরে বলে, তাহলে এখন আমাকে ছেড়ে চলে যাচ্ছ কেন? আমার হাত ছাড়বে না কখনো। আমার জীবনে থাকো সব সময়। হ্যাঁ রুদ্র, আমি তোমার ভালোবাসা গ্রহণ করলাম। রুদ্র অবাক হয়ে রিয়ার দিকে তাকিয়ে রইল। তার মুখে আনন্দের অশ্রু দেখা দিল। রিয়া তার হাত ধরে কাছে টেনে নিল। কফি শপের নীরব কোণে তাদের দুজনের ভালোবাসা এক নতুন রূপ পেল। সিনিয়র আপুর রাগী শাসনের অবসান হলো, আর এক গভীর রোমান্টিক সম্পর্কের সূচনা হলো। রিয়ার স্বীকৃতি রুদ্রের জীবনে এক নতুন সূর্যোদয় নিয়ে এলো।
রাতের অন্ধকার পেরিয়ে যেন এক ঝলমলে সকাল। তাদের দুজনের মনেই আনন্দের ঢেউ খেলছিল। কফি শপের সেই মুহূর্ত তাদের সম্পর্ককে এক নতুন ভিত্তি দিয়েছিল, ভালোবাসার ভিত্তি। পরের দিন রুদ্রের মনে একটি দ্বিধা কাজ করছিল। এতদিন সে ক্যাম্পাসে সাধারণভাবে চলাফেরা করেছে, তার ধনী পরিবারের পরিচয় গোপন রেখেছে। এখন রিয়ার সাথে তার সম্পর্ক তৈরি হয়েছে, তার কি উচিত নয় রিয়াকে তার আসল পরিচয় জানানো? কিন্তু শেষ পর্যন্ত রুদ্র স্থির করলো সে রিয়াকে সবকিছু খুলে বলবে। ভালোবাসার সম্পর্কে কোনো লুকোচুরি থাকা উচিত নয়। পরের দিন যখন রুদ্র কলেজে এলো, ক্যাম্পাসের চিত্রটা যেন একটু ভিন্ন হয়ে গেল। গেটের সামনে এসে থামলো একটি ঝকঝকে দামি স্পোর্টস কার। গাড়ি থেকে নামলো রুদ্র। তার পরনে ডিজাইনার জিন্স, একটি স্টাইলিশ টি শার্ট আর হাতে একটি দামি ঘড়ি। তার চোখে মুখে আত্মবিশ্বাসের ঝলক। ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। এতদিন যে রুদ্রকে তারা সাধারণ পোশাকে দেখেছে, আজ তার এই অপ্রত্যাশিত পরিবর্তন দেখে সবাই হতবাক। তার বন্ধুরা আকাশ, শুভ আর রাতুল তো তাকে চিনতেই পারছিল না। ঠিক সেই সময় রিয়া তার বান্ধবীদের সাথে কলেজে ঢুকছিল। রুদ্রের এই নতুন রূপ দেখে সে থমকে দাঁড়ালো। তার চোখে অবিশ্বাস আর বিস্ময় খেলা করছিল। রুদ্র, এটা কি তুমি? রুদ্র এগিয়ে এসে হাসি মুখে রিয়ার দিকে তাকালো। হ্যাঁ রিয়া, আমি। কেমন লাগছে? রিয়া তখনও ঘোর কাটাতে পারছিল না। তার বান্ধবীরা একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করছিল। এ কি, এ তো সেই রুদ্র না? পুরোটা হিরো লাগছে। কিন্তু ওর পোশাক আর এই দামি গাড়িটা। রুদ্র, এসব কি? তুমি কি ঠাট্টা করছো? রুদ্র তখন রিয়ার হাত ধরে একপাশে নিয়ে গিয়ে বলল, না রিয়া, আমি ঠাট্টা করছি না। আসলে আমার একটা পরিচয় তোমার কাছে এতদিন গোপন ছিল। গোপন পরিচয়? কিসের গোপন পরিচয়? আমার বাবা শহরের একজন বড় ব্যবসায়ী। আমরা আসলে অনেক ধনী, কিন্তু আমি সবসময় সাধারণের মতো থাকতে পছন্দ করি। তাই কলেজেও সেভাবেই চলাফেরা করতাম। রিয়া স্তব্ধ হয়ে রুদ্রের কথা শুনছিল। তার মুখ দেখে মনে হচ্ছিল যেন সে কিছুই বিশ্বাস করতে পারছে না। তুমি এত ধনী আর এতদিন আমাকে কিছুই জানাওনি কেন? রিয়া, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসেছিলাম, কিন্তু আমি ভয় পেতাম যদি তুমি আমার আসল পরিচয় জানতে পারো, হয়তো তুমি আমাকে ভুল বুঝতে পারতে, মনে করতে আমি অহংকারী বা দাম্ভিক। আমি চেয়েছিলাম তুমি আমাকে আমার ভেতরের মানুষটার জন্য ভালোবাসো, আমার সরলতার জন্য ভালোবাসো, আমার সম্পদ দেখে নয়। তার মানে তুমি আমার কাছে মিথ্যা বলেছো? এতদিন ধরে তুমি আমাকে বোকা বানিয়েছো? না রিয়া, প্লিজ এমন বলো না। আমি মিথ্যে বলিনি, শুধু আমার পরিচয়টা গোপন রেখেছিলাম। আমার উদ্দেশ্য খারাপ ছিল না, আমি শুধু তোমার খাঁটি ভালোবাসা পেতে চেয়েছিলাম। রিয়া রাগে ফুঁসছিল, তার চোখ লাল হয়ে গিয়েছিল। তুমি জানো আমার বাবাও ধনী। আমি সবসময় এই ধনী সমাজের রীতিনীতি, লোক দেখানো ব্যাপারগুলো অপছন্দ করি। আর তুমিও সেই দলের। তুমি আমাকে পরীক্ষা করছিলে। বিশ্বাস করো রিয়া, আমি তোমাকে পরীক্ষা করিনি। আমি সত্যি তোমাকে ভালোবাসি। রিয়া তখন রুদ্রের থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলে, তোমার ভালোবাসার আমার দরকার নেই। তুমি আমার বিশ্বাস ভেঙেছো। এতদিন আমি তোমাকে যেমন জেনেছি, আজ বুঝলাম তুমি আসলে তেমন নও। কথাগুলো বলে রিয়া রাগে সেখান থেকে চলে গেল। রুদ্র হতভম্ব হয়ে তার চলে যাওয়া দেখল। তার মনে হলো ভালোবাসার স্বীকৃতি পাওয়ার পরেই যেন সে আবার সবকিছু হারাতে বসেছে। পরের কয়েকদিন রুদ্র রিয়ার সাথে কথা বলার অনেক চেষ্টা করলো, কিন্তু রিয়া তার সাথে কোনো কথা বলতে রাজি হলো না। রুদ্র মেসেজ পাঠালে রিয়া তার উত্তর দিত না, ফোন করলে ধরতো না। রুদ্র বুঝতে পারছিল তার একটি ভুল রিয়াকে কতটা আঘাত দিয়েছে। একদিন রুদ্র রিয়ার পছন্দের কফি শপে গিয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলো। যখন রিয়া তার বান্ধবীদের সাথে সেখানে এলো, রুদ্র এগিয়ে গিয়ে তার পথ আগলে দাঁড়ালো। রিয়া, প্লিজ আমার কথা একবার শোনো। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমার উদ্দেশ্য খারাপ ছিল না। আমি তোমাকে হারাতে চাই না।
আমার আর তোমার মধ্যে কিছুই নেই রুদ্র। তুমি বরং নিজের ধনী বন্ধুদের সাথে মেশো। আমাদের দুজনের জগৎ আলাদা। না রিয়া, আমাদের জগৎ আলাদা নয়, আমাদের ভালোবাসা এক। আমি আমার সব অহংকার, সব প্রাচুর্য ত্যাগ করতে রাজি আছি। শুধু তুমি আমার পাশে থাকো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। রিয়া কিছুক্ষণ রুদ্রের দিকে তাকিয়ে রইল। তার চোখে রাগ আর অভিমান দুটোই স্পষ্ট ছিল। রুদ্র বুঝতে পারছিল রিয়াকে বোঝানো এত সহজ নয়। ঠিক আছে রিয়া, যদি তুমি সত্যি আমাকে আর তোমার জীবনে না চাও তাহলে আমি আর তোমাকে বিরক্ত করব না। কিন্তু যাওয়ার আগে শুধু একটা কথা বলে যেতে চাই, আমার ভালোবাসা সবসময় তোমার জন্যই থাকবে। কথাগুলো বলে রুদ্র ঘুরে দাঁড়ালো এবং ধীরে ধীরে কফি শপ থেকে বেরিয়ে যেতে লাগলো। তার বুকের ভিতরটা ভেঙে যাচ্ছিল। রিয়া অপলক দৃষ্টিতে রুদ্রের চলে যাওয়া দেখছিল। তার মনে এক তীব্র দ্বন্দ্ব চলছিল। রুদ্রের সরলতা, তার ভালোবাসা আর তার গোপন করা পরিচয় সবকিছু তার মনে তোলপাড় করছিল। যখন রুদ্র প্রায় দরজার কাছে পৌঁছে গিয়েছিল, রিয়া আর নিজেকে সামলাতে পারল না। রুদ্র দাঁড়াও। রুদ্র থমকে দাঁড়িয়ে ঘুরে তাকালো। রিয়ার চোখে জল চিকচিক করছিল। তুমি তুমি সত্যি সব ছেড়ে দিতে পারো আমার জন্য? রুদ্র দ্রুত রিয়ার কাছে এগিয়ে এলো। হ্যাঁ রিয়া, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। রিয়া রুদ্রের দিকে তাকিয়ে তার হাত ধরলো। তাহলে আর মিথ্যা বলো না কখনো। আমার কাছে তুমি যেমন তেমনই থেকো। তোমার সম্পদ নয়, তোমার মনটাই আমার কাছে আসল। রুদ্র রিয়ার হাত শক্ত করে ধরলো। তার মুখে এক উজ্জ্বল হাসি ফুটে উঠল। ধন্যবাদ রিয়া, আমি আর কখনো তোমাকে কোনো কিছু গোপন করব না। আমি তোমাকে ভালোবাসি। রিয়াও হাসলো। তাদের রাগ অভিমানের মেঘ কেটে গিয়ে আবারও ভালোবাসার রোদ উঠল। রুদ্রের ধনী পরিচয় প্রথমে রিয়াকে ধাক্কা দিলেও শেষ পর্যন্ত তাদের ভালোবাসায় সব বাধা অতিক্রম করলো। কিছুদিন পর রিয়ার বাবা জনাব চৌধুরী জানতে পারেন রুদ্র আসলে কে। রিয়ার বাবা শুধু একজন ধনী ব্যক্তি ছিলেন না, তার সাথে তিনি তাদের কলেজের সভাপতিও ছিলেন। তিনি তার মেয়ের সাথে রুদ্রকে প্রায়ই দেখতে পেত। শহরের একজন প্রভাবশালী ব্যবসায়ী রহমানের ছেলে হচ্ছে রুদ্র। এই খবর স্বাভাবিকভাবেই তার কানে আসে। প্রথম দিকে তিনি কিছুটা অবাক হলেও যখন তিনি জানতে পারেন রুদ্র সাধারণ জীবনযাপন করতে পছন্দ করে এবং রিয়ার সাথে তার সম্পর্ক তৈরি হয়েছে, তখন তিনি আগ্রহী হন। একদিন চৌধুরী সাহেব রহমানের সাথে দেখা করার জন্যে তার অফিসে যান। পুরনো দিনের দুই বন্ধুর অপ্রত্যাশিত সাক্ষাৎ হয়। তারা একে অপরের কুশল বিনিময় করেন এবং ধীরে ধীরে তাদের সন্তানদের প্রসঙ্গে আসেন। রহমান সাহেব, শুনলাম আপনার ছেলে নাকি আমার মেয়ের সাথে প্রেম করছে। হ্যাঁ চৌধুরী সাহেব, রুদ্র আমার কাছে রিয়ার কথা বলেছে। প্রথমে কিছুটা দ্বিধা ছিল তাদের বয়সের পার্থক্য নিয়ে, তবে ওদের দুজনের আন্তরিকতা দেখে আমি আর আপত্তি করিনি। আসলে আমাদেরও কিছু সামাজিক রীতিনীতি আছে, তবে রিয়া রুদ্রকে পছন্দ করে এটা আমি বুঝতে পেরেছি। আর রুদ্রের ব্যবহারও আমার ভালো লেগেছে। কথা বলতে বলতে তারা জানতে পারেন বহু বছর আগে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। সময়ের স্রোতে সেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এই অপ্রত্যাশিত সংযোগে তারা দুজনেই খুব খুশি হন। তাহলে চৌধুরী সাহেব, পুরনো বন্ধুত্বটা আবার ঝালিয়ে নেওয়া যাক। আমাদের ছেলেমেয়েরা যদি একে অপরকে পছন্দ করে থাকে তাহলে তাদের সম্পর্কটাকে একটা সুন্দর পরিণতি দেওয়া যাক না? আমারও সেই ইচ্ছে রহমান সাহেব। রিয়ার সুখই আমার কাছে সবচেয়ে বড়। যদি রুদ্র সত্যি ওকে ভালোবাসে আর আপনারা রাজি থাকেন তাহলে আমার কোনো আপত্তি নেই, বরং আমি খুশি হব। দুই বন্ধু মিলেমিশে রুদ্র ও রিয়ার বিয়ের সিদ্ধান্ত নেয়। খবরটি যখন রুদ্র ও রিয়ার কানে পৌঁছয় তারা প্রথমে কিছুটা অবাক হলেও পরে আনন্দে আত্মহারা হয়ে যায়। তাদের ভালোবাসার পথে আর কোনো বাধা রইল না। এরপর শুরু হয় বিয়ের তোড়জোড়। দুই পরিবার মিলেমিশে বিয়ের সমস্ত আয়োজন করতে থাকে। রুদ্র এবং রিয়া একে অপরের দিকে তাকিয়ে ভবিষ্যতের রঙিন স্বপ্ন দেখে। রিয়ার রাগী শাসনের দিন শেষ হয় এবং তাদের মধ্যে ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হয়। অবশেষে সেই শুভ দিন উপস্থিত হয়। ঝলমলে আলোয় সেজে ওঠে চৌধুরী সাহেবের বিশাল বাগান বাড়ি।
রুদ্র পাঞ্জাবি পরে অপেক্ষা করছে তার প্রিয় রিয়াকে দেখার জন্য। রিয়া পরেছে লাল বেনারসি, তার মুখ লজ্জায় রাঙা। শুভ দৃষ্টির সময় যখন তাদের চোখাচোখি হয়, দুজনের মুখেই এক নির্মল হাসি ফুটে ওঠে। তাদের ভালোবাসার সাক্ষী থাকে দুই পরিবারের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা। বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হয়। রুদ্র এবং রিয়া নতুন জীবনের পথে একে অপরের হাত ধরে এগিয়ে যায়। বাসর রাতের জন্য নবদম্পতিকে সুন্দরভাবে সাজানো একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। ঘরে প্রবেশ করে রিয়া কিছুটা নার্ভাস বোধ করে। রুদ্র এগিয়ে এসে তার হাত ধরে। কি হয়েছে রিয়া, ভয় পাচ্ছ? হ্যাঁ, একটু। ভয় পাওয়ার কিছু নেই। আজ থেকে আমরা দুজন এক জীবনের সঙ্গী। আমার সব ভালোবাসা শুধু তোমার জন্য। রুদ্র ধীরে ধীরে রিয়ার ঘোমটা সরিয়ে তার মুখের দিকে তাকায়। রিয়ার চোখে ভালোবাসার গভীর সমুদ্র দেখতে পায়। রুদ্র আলতো করে রিয়ার কপালে চুমু খায়। রুদ্র আর কোনো কথা না বলে রিয়ার ঠোঁটে তার ঠোঁট রাখে। তাদের প্রথম চুম্বন ভালোবাসার এক নতুন অধ্যায়ের সূচনা করে। রাতের নিস্তব্ধতা ভেঙে তাদের গভীর ভালোবাসার উষ্ণ শ্বাস প্রশ্বাস ভেসে বেড়ায়। এক পর্যায়ে রুদ্র রিয়াকে নিজের দখলে নিয়ে নেয়। সে রিয়ার সারা শরীরে তার ভালোবাসার পরশ দিচ্ছিল। রিয়া সহ্য করতে পারছিল না। রিয়া যখনই আওয়াজ করবে তখনই রুদ্র তাদের চার ঠোঁট এক করে দেয়। তাদের বাসর রাত ছিল ভালোবাসার এক মধুময় যাত্রা। এতদিন ধরে দুজনের মধ্যে যে দূরত্ব ছিল, যে বাধা ছিল, আজ রাতে সব ঘুচে যায়। তারা একে অপরের বাহু টোরে নিজেদের বিলীন করে দেয়। রিয়ার রাগী শাসনের পরিবর্তে রুদ্র অনুভব করে তার গভীর ভালোবাসা। রুদ্রের সাধারণ পেশের আড়ালে লুকিয়ে থাকা ধনী পরিচয় রিয়ার কাছে আর কোনো গুরুত্ব রাখে না, কারণ তারা একে অপরের মন জয় করেছে, ভালোবাসার বাঁধনে আবদ্ধ হয়েছে। তাদের রোমান্টিক বাসর রাত ছিল তাদের ভালোবাসার জয়গান, এক নতুন জীবনের প্রতিজ্ঞা।